সোশ্যাল মিডিয়া বলুন বা নিউজ চ্যানেল, এখন যে রোগটি নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে সেটি হচ্ছে গুলেনবেরি সিনড্রোম। তো হঠাৎ করে শোনা যাচ্ছে যে হঠাৎ করে মানুষের পেট খারাপ হচ্ছে, পেট খারাপের কয়েকদিন পর পেট খারাপ ভালো হয়ে যাওয়ার পর হঠাৎই একদিন নাকি মানুষটা প্যারালাইসিসড হয়ে যাচ্ছে, তার পা ঠিক মতো কাজ করছে না, তার হাত ঠিক মতো কাজ করছে না, এবং কিছুদিন পর তার শ্বাস নিতেও কিন্তু অসুবিধা হচ্ছে, এবং এইভাবে মানুষটি কিন্তু মৃত্যু হচ্ছে। তো এই সিনড্রোমটা একটু খুব মারাত্মক সিনড্রোম, আর আজকে আমি এই গুলেনবেরি সিনড্রোম নিয়েই কিন্তু আপনাদেরকে বলবো। এই গুলেনবেরি সিনড্রোম কী জিনিস, এটা কোথা থেকে আসলো, এটার কি কি লক্ষণ হয়, এর ট্রিটমেন্টই বা কী, এই সমস্ত কিছু নিয়ে আমি আজকে আপনাদের কাছে বলতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। 1906 সালে দুজন ফ্রেঞ্চ নিউরোলজিস্ট, একজনের নাম হচ্ছে গুলেন এবং একজনের নাম হচ্ছে বেরি, এই দুজন নিউরোলজিস্ট তাদের নিউরোলজি নিয়ে গবেষণা শুরু করেছিলেন, এবং এই গবেষণা চলতে চলতে 1917 সালে তারা একটি অসুখের ডিসক্রাইব করেছিলেন, মানে একটি অদ্ভুত একটা সিনড্রোম বা একটা অসুখ তারা ডিসক্রাইব করেছিলেন। তো সেখানে তারা বলেছিলেন যে কোনো কোনো মানুষ, ধরুন হুট করে যাদের কোনো ভাইরাল ইনফেকশন হলো, বা জ্বর, সর্দি কাশি, বা পেটের কোনো ভাইরাল ইনফেকশন হলো, পেটের কোনো ইনফেকশন হলো, সেই ইনফেকশনগুলো হওয়ার পর যখন তাদের ইনফেকশনগুলো ঠিক হয়ে যায়, মানে তার অসুখটি যখন ঠিক হয়ে যায়, তার কিছুদিন পরে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কারো কারো কী হচ্ছে, পায়ের একটা অল্টার্ড সেন্সেশন হচ্ছে, মানে পায়ে হাতে তাদের একটা অল্টার্ড সেন্সেশন হচ্ছে, এবং কিছুদিন পর দেখা যাচ্ছে যে তার হাত পাগুলো অবশ হয়ে যাচ্ছে, সে ঠিকমতোগুলো হাত পা ঠিকমতো করে নাড়াতে পারছে না, এবং আস্তে 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 পা থেকে এটা হাতের দিকে, এবং মানে হাতের দিকে এগিয়ে যাচ্ছে, এবং হাত পাগুলো অবশ হয়ে যাচ্ছে, প্যারালাইজ হয়ে যাচ্ছে। তাহলে যদি আরও দেরি করা হয় তখন কি হচ্ছে, আস্তে আস্তে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে। কেন শ্বাসকষ্ট হচ্ছে? যে বুকের যে শ্বাস নেওয়ার জন্য যে পেশিগুলো, সেই পেশিগুলোও কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, এবং এর ফলে আমরা ঠিকমতো শ্বাস নিতে পারছি না, এবং শ্বাসকষ্ট হচ্ছে, এবং শ্বাসকষ্ট হওয়ার পর লোকটি মারা যাচ্ছে। তো এরকম একটা অদ্ভুত অসুখের কথা কিন্তু তারা তাদের গবেষণায় ডেসক্রাইব করেছিলেন, এবং এই অদ্ভুত অসুখটির নাম পরবর্তীকালে তাদের নাম অনুসারে দেওয়া হয়েছিল গুলেনবেরি সিনড্রোম। তো এইভাবেই এই গুলেনবেরি সিনড্রোম অসুখটি আবিষ্কার হয়েছিল। তো এবার জানা যাক যে এই গুলেনবেরি সিনড্রোম যে আছে, এই সিনড্রোমটাতে আমি তো বললামই যে কী কী সিমটম হয়। মানে প্রথমে হাত পা অবশ হয়ে যাবে, একটা হাতে পায়ে অল্টার সেন্সেশন হবে, হাত পাগুলো আস্তে আস্তে অবশ হয়ে যাবে, এবং পরবর্তীকালে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু তার শ্বাস নিতেও কষ্ট হবে, এবং পেশেন্টটি কিন্তু শ্বাস নিতে যদি কষ্ট হয় তাহলে কিন্তু মারা যাবে। তো এই হচ্ছে তার মানে এই গুলেনবেরি সিনড্রোমের লক্ষণ। তো এইবার জানা যাক যে এই গুলেনবেরি সিনড্রোমটা হয় কী জন্য, কী কারণে এই গুলেনবেরি সিনড্রোমটি হচ্ছে। তো এটার যে কারণ হিসেবে জানা গেছে যে আমাদের যখন কোনো ভাইরাল ইনফেকশন হচ্ছে, ধরুন কোনো সর্দি কাশি হলো, জ্বর হলো, বা কোনো পেট খারাপ হলো, এবার এই ইনফেকশনগুলো যখন আমাদের শরীরে হয় তখন কি হয়, আমাদের শরীরে কিন্তু অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডিগুলো কি করে বাইরের যে ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো আছে তাদেরকে কিন্তু মেরে ফেলে, তাই তো? আর মেরে ফেলার কারণে আমাদের কিন্তু যে রোগটি হয়েছিল সেটি ঠিক হয়ে যায়। তো দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে যে এই অ্যান্টিবডিগুলো কি হচ্ছে, যখন ধরুন যে আমাদের কোনো ভাইরাল ইনফেকশন হলো, সেই ভাইরাল ইনফেকশন হওয়ার পর যখন সেই ভাইরাসগুলোকে বা কোনো ব্যাকটেরিয়াগুলোকে যখন তারা মারার পরে কিন্তু সেই অ্যান্টিবডিগুলো কিন্তু আর মানে চুপ থাকছে না। মারার পরে তারা কি করছে, তাদের নিজের যে শরীর আছে, নিজের শরীরের নার্ভগুলোকে নষ্ট করছে। কি করছে, আপনারা সবাই জানেন যে আমাদের যেগুলো নার্ভ সেল, আমাদের নার্ভ কোথায় থাকে? মাথায় থাকে। মাথা থেকে আমাদের যে স্পাইনাল কর্ড আছে, সেই স্পাইনাল কর্ড হয়ে সারা শরীরে কিন্তু আমাদের নার্ভটা ছড়িয়ে পড়েছে। তো এই নার্ভগুলো কি দিয়ে তৈরি? এই নার্ভগুলো তৈরি হচ্ছে নিউরন দিয়ে, কোটি কোটি নিউরন দিয়ে কিন্তু এই নার্ভগুলো তৈরি হয়েছে। তো এই যে অ্যান্টিবডিগুলো, কিছু কিছু ক্ষেত্রে যে অ্যান্টিবডিগুলো যেগুলো বলছি, তারা চুপ থাকছে না ভাইরাসগুলোকে মেরে, তারা কি করছে, এই যে নিউরন, এই নিউরনটা কি হচ্ছে, একটা নিউরন
মানে একটা ফাইবারের মধ্যে কিন্তু নিউরনটা কি হয়, ফাইবারের মধ্যে আটকানো থাকে, মানে মানে আবৃত থাকে, আটকানো থাকে না, আবৃত থাকে। তো এইটাকে বলা হয় কি হলো, মাইলিন সেট। এই যে নিউরনগুলো যে সিট দ্বারা আবৃত থাকে, এই সিট থেকে বলা হচ্ছে মাইলেন সিট। তো এই অ্যান্টিবডিগুলো কি করছে, এই অ্যান্টিবডিগুলো সেই মাইলেন সিটে গিয়ে অ্যাটাক করছে, এবং মাইলেন সিটে গিয়ে অ্যাটাক করার পর সেই মাইলেন সিটগুলোকে আপনারা ধীরে 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 নষ্ট করে দিচ্ছে। আপনারা একটা কথা ভাবুন, যে আমাদের যে ইলেকট্রিকের যে তারগুলো থাকে, এই ইলেকট্রিকের তারগুলো কি খোলা থাকে, কি খোলা থাকে না? এই ইলেকট্রিকের তারগুলো দেখবেন একটা প্লাস্টিকের কভার দ্বারা আবৃত থাকে। আর তাই জন্য কিন্তু আমরা ইলেকট্রিক্যাল মানে আমাদের কোনো শক লাগে না, কারেন্ট শক লাগে না, এবং ইলেকট্রিসিটিগুলো সাপ্লাই হয় এর মধ্যে দিয়ে। তো একই রকমভাবে নিউরনও কিন্তু মাইলেন সিট দিয়ে আবৃত থাকে। যখন এই অ্যান্টিবডিগুলো এই মাইলেন সিটে গিয়ে অ্যাটাক করছে, কি করছে, এই মাইলেন সিটগুলোকে যখন নষ্ট করে দিচ্ছে, নষ্ট করে দেওয়ার পরে নিউরনগুলো যেগুলো আছে তাদের কিন্তু কার্যক্ষমতা হ্রাস পাচ্ছে, তারা কিন্তু আর ঠিকমতো কাজ করতে পারছে না। আর এই কাজগুলো যখন তারা ঠিকমতো করতে পারছে না, তখন কি হচ্ছে, নিউরনগুলো সঙ্গে যে মাসেলসগুলো যে যুক্ত নিউরনের সঙ্গে, সেই মাসেলসগুলো কিন্তু মাসেলসে তারা কিন্তু ইম্পালস পাঠাতে পারছে না। তো এবং এর ফলে মাসেলসগুলো আস্তে আস্তে কি হচ্ছে, অবশ হয়ে যাচ্ছে। হাতের পায়ের মাসেলস অবশ হয়ে যাচ্ছে, হাতের মাসেলস অবশ হয়ে যাচ্ছে, এবং কি আস্তে যেগুলো এই স্টেজে যদি মানে এই স্টেজে যদি ঠিক না থাকে, ট্রিটমেন্ট না করা হয়, তাহলে কি হচ্ছে, আমাদের যে শ্বাস নিচ্ছি, শ্বাস নিতে গিয়ে বুকের যে মাসেলসগুলো আছে, সেই মাসেলসগুলোও কিন্তু মাসেলসের মধ্যে যে নিউরনগুলো আছে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এবং আমরা কিন্তু ঠিকমতো শ্বাস নিতে পারছি না, এবং ঠিকমতো শ্বাস নিতে না পারার কারণে আমাদের কিন্তু কয়েকদিন পরে মৃত্যু ঘটছে। তো এইভাবেই এই যে গুলেনবারি সিনড্রোম এইভাবেই কিন্তু জিনিসটা ছড়াচ্ছে। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, তাহলে কি বললাম, যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিগুলো কিছু কিছু অ্যান্টিবডি আছে, সবার কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, সবার কিন্তু এই গুলেনবারি সিনড্রোম হয় না। কিছু কিছু লোক আছে যাদের মধ্যে নির্দিষ্ট কিছু জিন আছে, সেই জিনগুলো যেসব ব্যক্তিদের আছে তাদেরই কিন্তু এই গুলেনবারি সিনড্রোম হওয়ার চান্স বেশি, তাই কি না? আর এখন তো দেখা যাচ্ছে এর জন্য যে একরকম ব্যাকটেরিয়া আছে যেটা শোনা গেছে, সেটা হচ্ছে কম্পাইলোব্যাক্টার জেজুনি। এই ব্যাকটেরিয়াটা কি হচ্ছে, এই ব্যাকটেরিয়ার মানে ইনফেকশনের ফলে কিন্তু এই গুলেনবারি সিনড্রোমটা হচ্ছে। তো সবার হচ্ছে না, কিছু কিছু জিন, পার্টিকুলার কিছু জিন আছে, সেই জিনগুলো যাদের মধ্যে থাকছে তাদেরই কিন্তু গুলেনবারি সিনড্রোম হওয়ার চান্স বেশি। আর এই যে অ্যান্টিবডিগুলো ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মেরেই ঠিক থাকছে না, শান্ত থাকছে না, তারা যে নিজেদের শরীরের যে নিউরন বা নিজের শরীরের যে অংশ তাদের ক্ষতি করছে, সেইগুলোকে বলা হয়, কি বলা হয়, সেই অ্যান্টিবডিগুলোকে বলা হয় অটো ইমিউনো অ্যান্টিবডি। ঠিক আছে? তো আর এই ডিজিজগুলোকে বলা হয় অটো ইমিউনো ডিজিজ। আমাদের দেখবেন প্রচুর মানুষের মধ্যে কিন্তু অটো ইমিউনো ডিজিজ আছে। যেমন স্কিনের ক্ষেত্রে দেখবেন কারো কারো সেতি হয়, এই সেতিটা কিন্তু একরকম অটো ইমিউনো ডিজিজ। কারো দেখবেন আর্থারাইটিস আছে, মানে রিউমাটয়েড আর্থারাইটিস, গাঁটে 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 ব্যথা হয়। তো এই যে রিউমাটয়েড আর্থারাইটিস, এটাও একটা অটো ইমিউনো ডিজিজ। কারোকে দেখবেন অ্যালোপেশিয়া আছে, অ্যালোপেশিয়া অ্যারেয়াটা, এটা একটা অটো ইমিউনো ডিজিজ। এইসব ডিজিজে কি হয়, অ্যান্টিবডি, শরীরের যে অ্যান্টিবডিগুলো আছে সেগুলো কিন্তু নিজের শরীরের সেলগুলোকেই ধ্বংস করে ফেলে। আর এই গুলেনবারি সিনড্রোম এটাও কিন্তু একটা অটো ইমিউনো ডিজিজ। সবার হয় না, যাদের এই পার্টিকুলার কিছু জিন থাকে তাদেরই এই সিনড্রোমটা হওয়ার চান্স থাকে। তো এইবার জেনে নেওয়া যাক যে এই সিনড্রোমের ট্রিটমেন্ট কি। তো এই প্রথমে বলে রাখি যে গুলেনবারি সিনড্রোম এই যে অসুখটি, সেটা কিন্তু নতুন কোনো অসুখ নয়, সেটা অনেক দিন আগে থেকে মানে চলে আসছে। এরকম পেশেন্ট অনেক পান, নিউরোলজিস্ট ডিপার্টমেন্টের যারা নিউরোলজিস্ট আছেন, নিউরোলজি ডিপার্টমেন্টের, তারা কিন্তু এরকম পেশেন্ট কিন্তু অনেক পান। তো প্রথম দিকে কি হতো, অনেক রকম স্টেরয়েড দেওয়া হতো, সেই স্টেরয়েডগুলো দিয়ে এই লক্ষণগুলোকে ঠিক করা হতো, এই যে সিনড্রোম তাকে ঠিক করা হতো, কিন্তু হয়তো খুব একটা কাজ করতো না। কিন্তু এখন দুটো ট্রিটমেন্ট আছে, এই দুটো ট্রিটমেন্ট খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছে। তো একটা ট্রিটমেন্ট কি হচ্ছে, একটা ট্রিটমেন্টের নাম হচ্ছে প্লাজমা ফেরেসিস। এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। এই প্লাজমা ফেরেসিসে কি হয়, প্লাজমা ফেরেসিসে এটা অ্যাকচুয়ালি ধরতে পারেন আপনার ডায়ালাইসিসের মতো। ডায়ালাইসিস যখন যদি কেউ করে, তার শরীরের রক্তগুলো দেখবেন একটা যন্ত্রের মধ্য দিয়ে কি হয়, মানে সার্কুলেট করে বিশুদ্ধকরণ করা হয়। তো এরকমই প্লাজমা ফেরেসিসটাই হচ্ছে এরকম একটা জিনিস। কি হয়, এই প্লাজমা ফেরেসিসটাতে একটা মেশিনের সাহায্যে শরীরের রক্তগুলোকে নিয়ে নেওয়া হয়। শরীরের রক্তগুলিকে নিয়ে তার মধ্যে কি করা হয়, শরীরের যে সেলগুলো আছে, ব্লাড সেলগুলো আছে, সেই ব্লাড সেলগুলোকে শরীরে ফিরিয়ে দেওয়া হয়, এবং
শুধুমাত্র ব্লাডের যে প্লাজমা পার্টটা আছে, যে লিকুইড পার্টটা, সেই লিকুইড পার্টটাকে নিয়ে নেওয়া হয়। লিকুইড পার্টটাকে নিয়ে তার বদলে অন্য ফ্লুইড শরীরে দিয়ে দেওয়া হয়। কেন করা হয় এরকম? কারণ এই যে অটো ইমিউনো অ্যান্টিবডি যেগুলো বললাম, সেই অ্যান্টিবডিগুলো কিন্তু সেই প্লাজমার মধ্যেই থাকে। তো সেই প্লাজমাটাকে যদি আমরা ব্লাড থেকে আলাদা করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এই সিনড্রোম থেকে বা এই অসুখ থেকে রক্ষা পাবো। আর এই জন্যই কী করা হয়, এই প্লাজমা ফেরেসিসের মাধ্যমে শরীরের রক্তগুলোকে নিয়ে, শরীরের ব্লাড সেলগুলোকে দিয়ে শুধুমাত্র প্লাজমাটাকে নিয়ে তার বদলে অন্য ফ্লুইড আবার শরীরে দিয়ে দেওয়া হয়। এবং এর ফলে প্লাজমাটা যখন আলাদা করে দেওয়া হলো, এর মাধ্যমে সেই অটো ইমিউনো যে অ্যান্টিবডিগুলো আছে, এই অ্যান্টিবডিগুলো কিন্তু বাদ চলে গেল। আর এইভাবে একটা পেশেন্টকে ঠিক করা হয়। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিন থেরাপি। তো এটাও একটা খুব কার্যকর থেরাপি। এটার মাধ্যমে আমাদের শরীরের 5 দিন বা 6 দিন বা বেশ কিছুদিন ধরে হিমোগ্লোবিন থেরাপি চালানো হয়, এবং চালিয়ে আমাদের যে সিনড্রোম যেটা বললাম, গুলেন বারি সিনড্রোম, এই সিনড্রোমটাকে আস্তে আস্তে ঠিক করা হয়। তো এই দুটো ট্রিটমেন্ট এখন আছে, আর এটি ছাড়া এখন আর কোনো ট্রিটমেন্ট নেই। আর আমাদের যেটা করার, আমরা কি করব, এই যে গুলেন বারি যদি হয়ে যায়, বা যদি যাদের আশঙ্কা কারো থাকতেই পারে, তো আমাদের কি করা উচিত? আমাদের সাধারণ মানুষের এই গুলেন বারি থেকে বাঁচতে আমাদের কি করা উচিত? তো আমাদের একটাই জিনিস করার কাছে, যেমন এখন যেটা শোনা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ পেট খারাপ হচ্ছে, পেট খারাপ হয়ে এই কম্পাইলোব্যাক্টার জজুনি ব্যাকটেরিয়া থেকে এই সিনড্রোমটা ছড়াচ্ছে। তো আমাদের যেটা করার আছে সেটা হচ্ছে আমাদেরকে ভালো করে হাইজিন মেনটেন করতে হবে। আমরা বাইরের যে কোনো জল আমরা যাতে না খাই, এই জল থেকে কিন্তু এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকতে পারে। খোলা খাওয়ার বাইরে আনহাইজেনিক খোলা খাওয়ার আমাদের কিন্তু খাওয়া উচিত নয়। কোনো কাটা ফল হোক, কাটা জিনিস হোক, সেগুলো কিন্তু আমাদেরকে খাওয়া অ্যাভয়েড করতে হবে, বন্ধ করতে হবে। মানে বিভিন্ন জায়গায় জল খাওয়া বন্ধ করতে হবে। আমাদেরকে হাইজিন মেনটেন করতে হবে। আমরা যখন খাওয়ার আগে যেন সবসময় হাতটা একটু ধুয়ে নিই, হাতটা যেন সাবান দিয়ে ধুই। এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। এই জিনিসগুলো যদি করি, তাহলে আমাদের শরীরে ব্যাকটেরিয়া যাওয়ার চান্স থাকবে না। আর ব্যাকটেরিয়া যাওয়ার যদি চান্স না থাকে, তাহলে সেই ব্যাকটেরিয়াকে মারার জন্য অ্যান্টিবডিও আমাদের তৈরি করার দরকার থাকবে না, অ্যান্টিবডিও শরীরে তৈরি হবে না। আর অ্যান্টিবডি শরীরে তৈরি না হলে আমাদের এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো প্রথমত আমাদেরকে ভালো মতো হাইজিনটা মেনটেন করতে হবে। আর কি হচ্ছে, 2 নম্বর যেটা আমরা করতে পারি, যদি আমাদের কোনোদিন মনে হয়, ধরুন আমার কোনো জ্বর, সর্দি কাশি বা পায়খানা হলো, বা আমার কোনো আত্মীয় স্বজন বা পরিবারের কারোর হলো, তাহলে এই ভাইরাল ফিভার বা পেট খারাপ এটা হওয়ার পর 4 সপ্তাহ কিন্তু সেই ব্যক্তিকে একটু নজরে রাখতে হবে। দেখতে হবে যে তার মধ্যে কোনো রকম সিনড্রোম দেখা দিচ্ছে কিনা, তার কি হাত পা ঝিনঝিন করছে বা কোনো সমস্যা হচ্ছে, এটা কিন্তু একটু দেখতে হবে। এই লক্ষ্যটা কিন্তু আমাদেরকে রাখতে হবে। যদি অল্প কিছু যদি সেরকম আমাদের লক্ষণ প্রকাশ পায়, আমরা যদি মনে করি যে হ্যাঁ তার একটা সমস্যা হচ্ছে নার্ভিক বা নার্ভের কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে একজন ভালো এমডি মেডিসিন যে ডাক্তারবাবুরা আছেন তাদেরকে কিন্তু দেখাতে হবে, বা কোনো নিউরোলজিস্টকে দেখাতে হবে। আমরা যদি আর্লি ট্রিটমেন্ট শুরু করি, তাহলে কিন্তু এই গুলেন বারি সিনড্রোমটা আমরা ভালো মতো সম্পূর্ণভাবে কিন্তু নিরাময় করা যায়, যদি আর্লি ট্রিটমেন্ট শুরু হয়। আর যদি ট্রিটমেন্ট হতে দেরি হয়, তাহলে কিন্তু এই অসুখটি কিন্তু সারানো যায় না। তাই আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে, আমাদেরকে হাইজিন মেনটেন করে চলতে হবে, এবং ভয় পেলে হবে না। আমাদেরকে আমাদের পরিবেশের মধ্যে তো আমাকে বাঁচতেই হবে, আমাদের বিভিন্ন জায়গায় চলাফেরা করতে হবে, বিভিন্ন জায়গায় খাবার খেতে হবে। তাই জন্য আমরা বাড়িতে বসে কিন্তু আমাদের থাকা সম্ভব নয়। আমরা দৈনন্দিন আমাদের যা কাজ সবসময় সেটা করব, কিন্তু একটু অ্যালার্ট থাকবো এবং হাইজিন মেনটেন করে চলবো। তাহলেই কিন্তু আমরা এই অসুখ থেকে রক্ষা পাবো। তো বন্ধুরা, আজকে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন যারা দর্শক আমার এই ভিডিওটিকে ভিউ করলেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখতে পারবেন, তাদের নোটিফিকেশন আপনার কাছে যাবে, আর সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।